কোন ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনীতি করতে পারবেন না? এক, যারা সন্ত্রাসের রাজনীতি করেন, দুই, যারা সাম্প্রদায়িক এবং ধর্মভিত্তিক রাজনীতি করেন, এবং হচ্ছে যে স্বৈরাচারের সাথে স্বৈরাচারের দোসর ভিত্তি করেন, এই ধরনের। তো দেখেন, এই জায়গা থেকে তো ছাত্র শিবির আগে থেকেই অবাঞ্ছিত, তাহলে তাদেরকে পুনর্বাসিত করার আয়োজনটা কিন্তু ওই লিয়াজো কমিটির বৈঠক থেকে শুরু হয়েছে। এবং সেইটার ধারাবাহিকতায় যেটা হলো যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, এরকম করে একটা মুহুর্মুহু ক্যাম্পেইনিং, মুহুর্মুহু মিছিল, ক্যাম্পাসে, হলে, একাডেমিক এরিয়ায় কোথাও কোনো ছাত্র রাজনীতি চলবে না। এবং হচ্ছে যে হল প্রতিনিধি তৈরি করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে। সেই হল প্রতিনিধিদেরকে নিয়ে সেপ্টেম্বর মাসে হচ্ছে সিনেট একটা মিটিং বসে। সেই মিটিং এ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তারপর হচ্ছে আবু বাকের মজুমদার, এরকম সহ হল প্রতিনিধিদের যারা যেসব শিক্ষার্থী সেখানে ছিলেন, প্রশাসন সেখানে ছিলেন, ভিসিরা ওখানে ভিসি ছিলেন, প্রক্টর ছিলেন, তাদের সম্মুখে তারা চিৎকার করে করে বলছেন কোনো সাংগঠনিক লেজুর ভিত্তিক কোনো প্রকাশ্য কোনো রাজনীতি চলবে না। সেখানে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, তাহলে কি গুপ্ত রাজনীতি চলবে? সেইটা কিন্তু অমীমাংসিত থেকেছিল এবং লিয়াজো কমিটির আলোচনাগুলো অমীমাংসিত থেকেছিল। ছাত্র রাজনীতি চাই না বলে যেই ছাত্ররা গলা ফাটিয়ে চিৎকার করেছিলেন, তারাই কিন্তু পরবর্তীতে গর্বের সাথে তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে আত্মপ্রকাশ করেছেন। এবং আমরা দেখলাম যে এখন যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আছেন বা এই ধারায় আছেন, তারা কিন্তু আবার তাদেরকে অ্যাপ্রিসিয়েটও করে ফেসবুক পোস্ট দিয়েছেন। ফলে এইভাবে করে কিন্তু এই যে ছাত্র শিবিরকে সোশ্যালাইজেশন করার প্রক্রিয়াটা চলেছে। এবং একই সাথে সাথে আমরা যদি একটু প্রশাসনের দিকে তাকাই, এটা আমি 5 আগস্টের পরবর্তী ফেজের কথা বলছি, এখনো আগের কথাটা আমি যাইনি। তো প্রশাসনের দিকে আমরা যদি তাকাই, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্যাম্পাসের শিক্ষার্থীরা কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রের, আমরা একটা চাকরি চাই, বৈষম্যহীন ক্ষেত্র চাই চাকরি ক্ষেত্রে, সেটার জন্য আমরা লড়াই করেছিলাম। তো সেটার প্রেক্ষিতেই তো গণ অভ্যুত্থানটা হলো। তাহলে দেখেন, এই যে আমরা কিন্তু আন্দোলনের সময় জানতামই না ওখানে শিবির আছে না কে আছে, এখানে কোনো শিবিরেটাকে আমরা আন্দোলন করতে যাইনি। ফলে সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি এবং আমরা যারা সক্রিয় রাজনীতিটাও করি, আমরা কিন্তু জানি না সেখানে শিবির আছে। ফলে আমরা যেটা দেখলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে নাহিদ ইসলাম বা পরবর্তীতে নাহিদ ইসলাম অনেক পরে বলেছেন, কিন্তু তার পূর্বে ক্যাম্পাসের যে নেতৃবৃন্দ তারা কিন্তু বিভিন্নভাবে বলেছেন যে না, এখানে তো শিবিরের ভূমিকা আছে, অথচ আমরা জানি না যে আন্দোলনের ভিতরে শিবির আছে বা এরকম কিছু। ফলে দেখেন, মানে ওনারা যেটা করলেন, জুলাই গণ অভ্যুত্থানের স্টেক ছিল জনগণের, এখানে শিবিরের কোনো ভূমিকাই ছিল না। তারা ইচ্ছাকৃতভাবে এখানে শিবিরকে ত্যাগানোর চেষ্টা করছে, শিবিরকে হচ্ছে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন এবং ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছেন। ফলে যেটা হয় যে প্রশাসনও এখানে যে প্রশাসনিক মিটিং গুলো হয়েছে, ডাকসু নিয়ে অনেক রকম মিটিং হয়েছে, আচরণবিধির মিটিং হয়েছে, তারপর হচ্ছে গঠনতন্ত্র নিয়ে, সংস্কার পর্যালোচনা নিয়ে মিটিং হয়েছে, সেগুলোতে তারা শিবিরকে ডাকার চেষ্টা করেছেন। আমরা তখন আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই মিটিং গুলোকে ওয়াকআউট করে বের হয়েছে এবং বর্জন করি। এবং সেই সময় থেকে আমরা পরিবেশ পরিষদকে কার্যকর করার এবং সন্ত্রাসী যে ছাত্রলীগ, এই স্বৈরাচারের ক্ষমতাসীন সংগঠনের যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগকে পরিবেশ পরিষদের নিষিদ্ধ সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে পরিবেশ পরিষদকে কার্যকর করার দাবিটা করে আসছি। এখনো পর্যন্ত তারা সেই কাজটা করেননি। ফলে এই যে পয়েন্টগুলো, লিয়াজো কমিটির বৈঠক, হলে এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, এরকম একটা অগণতান্ত্রিক সিদ্ধান্তে নিয়ে মিছিল করা এবং ছাত্রদের সেন্টিমেন্টকে সেখানে ব্যবহার করা, এবং ক্যাম্পাসে এই ধরনের কাজগুলোতে প্রশাসনের একটা মানে ভূমিকা, সেই ভূমিকায় আজকে 5 আগস্ট পরবর্তীতে শিবিরের এত বড় একটা স্পর্ধা তৈরি করার জায়গা তৈরি করেছে। আবার 5 আগস্টের পূর্বে আমি একটু বলছি যে 5 আগস্টের পূর্বে তাহলে ছাত্রদের মধ্যে আমরা যারা সক্রিয় রাজনীতি করি, আমাদের যেহেতু ইতিহাসটাকে একটু পড়তেই হয় কথা বলতে গেলে, সে জায়গা থেকে আমরা জানি যে এই ছাত্র শিবিরের ভূমিকা আসলে কি ছিল। 77 সালে যখন তারা আবার ইসলামী ছাত্র সংঘ থেকে ছাত্র শিবির নামকরণ করে যাত্রা শুরু করে, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কি নৃশংস কার্যক্রমগুলো করেছেন। কিন্তু এই যে 16 থেকে 17টা বছর ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 18টা হল, সেই হলগুলোতে ছাত্রলীগের একাধিপত্য ছিল এবং বামপন্থী ছাত্র সংগঠন, আমি তখন হচ্ছে যে 16-17 সেশনের সুহাইল আহমেদ শুভ, তৎকালীন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য, তিনি হচ্ছে ছাত্র ফ্রন্টের মিছিলে গিয়েছিলেন, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলেন, তাকে মুজিব হলের ছাত্রলীগ নেতারা
3বার নৃশংসভাবে পিটিয়ে গেস্ট রুমে নির্যাতন করে হল থেকে বের করে দিয়েছেন এবং প্রশাসন সেটাতে ভূমিকা নিয়েছেন, ওই ছাত্রলীগের পক্ষে ভূমিকা নিয়েছেন। এবং ওই গেস্ট রুম গণরুম গুলোতে কি গ্রুমিং করা হতো ছাত্রলীগদের দ্বারা, তারা এই ছাত্রলীগই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই মুক্তিযুদ্ধের একদলীয় রাজনৈতিক ইতিহাসকে ছাত্রদের সামনে নিয়ে এসেছেন। আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্ত মানুষের যে সংগ্রাম, মানুষের যে আন্দোলন, সেই আন্দোলনকে বাধ্যবাধকতার শিকলে যখন আটকে দেওয়া হয়, তখন ইতিহাসকে বেড়িবদ্ধ করে ফেলা হয়, তখন ইতিহাস আর জনগণের থাকে না, তখন ইতিহাস হয়ে যায় একটা নির্দিষ্ট দলের নিজস্ব বয়ান। ফলে যখন মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ না বলে এই আওয়ামী লীগ এবং তার ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে এবং সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে স্থাপন করার চেষ্টা করেছে, তখনই কিন্তু তারা ধীরে ধীরে ক্যাম্পাসের ছাত্র শিবির এবং এই ধরনের যুদ্ধাপরাধী যে সংগঠন, তাদের বক্তব্যকে ভ্যালিডেশন দেওয়ার রাস্তাটা তৈরি করেছেন। এটা হচ্ছে 5 আগস্ট পূর্ববর্তী সময়ের বাস্তবতা, এবং 5 আগস্ট পরবর্তী সময়ে এটার হচ্ছে একটা ফ্লারিশমেন্ট ঘটেছে, এটার একটা প্রকাশ ঘটেছে। এখন আপনার কথার মধ্যে দিয়ে তো অনেকগুলো প্রশ্নের অবতারণা হয়। হ্যাঁ, আমি সেই প্রশ্নগুলি আপনার কাছে রাখছি, একটি একটি করে রাখছি, তারপরে আমি অনয়ের কাছে যে এসে আমি আপনার উত্তরটা আবার শুনবো। 1 নম্বর প্রশ্ন আসে যে আপনি বলছেন যে 5ই আগস্টের পরবর্তীতে লিয়াজো কমিটি আপনারা সারপ্রাইজড হলেন, সেখানে শিবির আছে কিনা জানতে পারলেন। তো শিবির যখন আপনারা জানতে পারলেন এই আন্দোলনে শিবিরের ভূমিকা ছিল, তখন আপনারা কি ব্যবস্থা নিলেন, কি ব্যবস্থা নিতে পারলেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যে আজকে আপনি দেখুন সাদিক কায়েমকে আপনারা এই আন্দোলনের আগে চিনতেন নাকি চিনতেন না? তিনি কি করতেন, তার কি ভূমিকা ছিল, রাইট? তাহলে আপনাদের এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি হবে? শিবিরের তো এখন সভাপতি তিনি, রাইট? 3 নম্বর প্রশ্ন, আপনি ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ তারা পকেটজাত করেছে, তাদের পৈতৃক সম্পত্তি বানিয়েছে। আপনি বলেছেন যে নামই ডাকেন না কেন, মুক্তিযুদ্ধ বলুন আর জনযুদ্ধই বলুন, এটি বাংলাদেশের ইতিহাসের মূল ভিত্তি, তাই না? আমাদের ইতিহাসের মূল ভিত্তি। তো সেইখানে ধরেন 5ই আগস্টের পরে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ লাঞ্ছিত করা হলো, আর তো কেউ আওয়ামী লীগ বাদে গত 1 বছরে তো কাউকে দেখলাম না যারা মুক্তিযুদ্ধকে পৈতৃক সম্পত্তি ভেবে বুকে আগলে রাখলো। আমরা দেখেছেন কিনা? অনেকগুলি প্রশ্ন রেখেছে, আরো প্রশ্ন আছে, আমি পরে বলবো। এবার একটু আমি যেতে চাই অনয়ের কাছে। অনয়, যে এই প্রশ্নটির উত্তরটা আমি এখনো পেলাম না, দুজনা অদিতির সঙ্গে কথা বললাম, কাউসারের সঙ্গে কথা বললাম, সেটি হচ্ছে যে শিবির কেমন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিত্র প্রদর্শনীর সাহস পায়? অনয়, আপনি আনমিউট করে নেন। আচ্ছা, সহ আলোচক সহ সবাইকে ধন্যবাদ যারা শুনছেন। আসলে কাউসার ভাই এবং অদিতি হচ্ছে খুব চমৎকার ভাবে আলোচনা করেছেন আগের প্রেক্ষাপটগুলো। প্রথমে আমরা যেটা বলতে চাই আর কি, যে হচ্ছে বাংলাদেশে আমরা দেখেছি যে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধিতার একটা রাজনীতি চলে এবং হচ্ছে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার একটা রাজনীতি চলে। এবং আমরা যারা হচ্ছে বাংলাদেশের আপামর লড়াইকে খুব করে ওন করি, এই দুর্ভাগা জনগণ যারা হচ্ছে সব সময় যে কোনো সময় যে কোনো ক্রান্তি লগ্নে হচ্ছে 52 থেকে শুরু করে 62, 69, 71, 90 এবং 24 পর্যন্ত আমরা যারা রাজপথে সবচেয়ে বেশি সরব ছিলাম, তাদের যে লড়াইগুলো সেগুলো বেহাত হয়ে যায়। আমরা গত 16 বছর দেখেছি যে হচ্ছে কিভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার মধ্য দিয়ে আওয়ামী লীগ তার যাবতীয় দুঃশাসনকে এক ধরনের লেজিটিমেসি দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে ব্যবহার করার মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে এক ধরনের, এবং সেই জায়গা থেকে যে তাকে বের করে আনার জন্য যে জুলাই অভ্যুত্থান হলো, আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের অন্যতম বুনিয়াদ লক্ষ্য ছিল এই যে আমাদের যে 71 পরবর্তী সময়ের না পাওয়া বাংলাদেশ, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষা ছিল, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের 30 লক্ষ শহীদের ছিল, সেই অপ্রাপ্তিগুলোকে আমরা আবারও পেতে চাই। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণ চাই। কিন্তু আমরা দেখলাম গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত নয়া মোড়কে এক ধরনের স্বৈরাচারী কাঠামো জেঁকে বসেছে। আমরা দেখলাম যে হ্যাঁ জি, আমি আপনারা কি, হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পান? অনয়, আপনি শুনতে পান? আপনাকে আসলে আমি শুনতে পাচ্ছি না। সরকার পতনের আন্দোলন করেছিলেন? আচ্ছা,
অনয় আপনি কন্টিনিউ করুন, আপনি শুনতে পান না আমার কথা, আমি বুঝতে পেরেছি। হ্যালো, জি, আপনি বলতে থাকুন অনয়, আপনি বলতে থাকুন। আচ্ছা কাউসার, আমি আপনার কাছে আসি। কাউসার, ধরেন আপনাদের ছাত্রদল কমিটি ঘোষণার পরেই বর্তমানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো এই দিক থেকে এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে, রাইট? তো এই ব্যাপারে আপনাদের অবস্থানটি কি হবে? জি, আমাদের গতকাল সকল 18টি হল কমিটি ঘোষণা করা হয়েছে এবং ঘোষণার পর প্রতিক্রিয়াশীল কিছু গোষ্ঠী এবং শিক্ষার্থীদের মাঝখানে আমরা দেখেছি কিছু ছাত্র সংগঠন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ছাত্র সংসদ কিংবা ইসলামী ছাত্র শিবিরের যারা গুপ্ত বাহিনী, তারা শিক্ষার্থীদের উস্কে দিয়ে গতকাল রাত্রে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, মব তৈরি করেছিল, মব ক্রিয়েট করেছিল, সেটার পরিপ্রেক্ষিতে